বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত পাঠে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ফোর্স প্রভৃতি নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ সেখানে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান বের করে নিয়েছিলাম। আজকের পাঠে আমরা গ্র্যাভিটেশনাল কিছু সমস্যার সমাধান করব। আমার উদ্দীপক হলো এ রাইট পাল্ম, একটা পাকা তাল, ফেল ফ্রম এ পাল্ম ট্রি, একটা তাল গাছ থেকে পড়লো। ইট টেক্স 4 সেকেন্ড, এটা নিল 4 সেকেন্ড, ফর দ্য পাল্ম টু হিট দ্য গ্রাউন্ড, অর্থাৎ আমটি যে জমিনে আঘাত করলো এই জন্য সে 4 সেকেন্ড সময় নিল। দ্য ম্যাস অফ দ্য পাল্ম ইজ 2 কেজি, তালটার ভর হলো 2 কেজি। আমার ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট উইল দ্য ভেলোসিটি অফ দ্য পাল্ম আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে। অর্থাৎ তালটা যখন গাছ থেকে পড়বে তখন তার 1 সেকেন্ড পরে কত বেগ হবে। আমরা জানি স্থির বস্তুর বেগ শূন্য থাকে, সুতরাং তালটি যখন গাছের সাথে লাগানো অবস্থায় ছিল বা ঝুলন্ত অবস্থায় ছিল, তো তখন তার ভিতরে কোনো বেগ ছিল না এবং বোর্ড থেকে যখন সে আলাদা হলো, গাছ থেকে যখন সে আলাদা হলো, যত সে নিচে পড়তেছে তত সময় বাড়তেছে এবং সময় বাড়ার সাথে সাথে সে একটা বেগ প্রাপ্ত হচ্ছে। বিজ্ঞানী গ্যালিলিও স্যার এই বিষয়ে তিনি সূত্র প্রদান করেন যে মুক্ত অবস্থায় পড়ন্ত কোনো বস্তু যে বেগ প্রাপ্ত হয় তা হলো তার সময়ের সমানুপাতিক। আমি লিখে নিছি অ্যাকর্ডিং টু গ্যালিলিওস ল, ভি ইজ অর্থাৎ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট টু টাইম। ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট টু টাইম। এখানে কনস্ট্যান্ট হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এখানে কনস্ট্যান্ট হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে আমার সমীকরণ যা দাঁড়ায় যে ভি ইজ ইকুয়াল জিটি, অর্থাৎ শেষ বেগ হলো তার গ্র্যাভিটেশনাল ত্বরণ এবং সময়ের গুণফলের সমান। এরপর আমরা সমীকরণে মানটা বসিয়ে নিলাম যে জি এর মান আমরা আগেই পেয়ে গেছি যে 9.8 মিটার পার স্কয়ার সেকেন্ড এবং টাইম হচ্ছে আমার 1 সেকেন্ড। 1 সেকেন্ডের জন্য আমি 1টাকে বসিয়ে নিলাম। আমার 1 সেকেন্ড পরে প্রাপ্ত বেগের মান হলো 9.8 মিটার পার সেকেন্ড। আবার নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ফার উইল দ্য পাল্ম ট্রাভেল ইন দ্য সেকেন্ড। দ্বিতীয়তম সেকেন্ডে এই তালটি কত দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও স্যার পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব প্রসঙ্গে যে সূত্র দেন তা হয়েছে হাইট ইজ কনস্ট্যান্ট টু টাইম স্কয়ার। অর্থাৎ পরন্ত বস্তু, বিনা বাধায় পরন্ত কোনো বস্তু যে পথ অতিক্রম করে তা তার সময়ের বর্গের সমানুপাতিক। বিনা বাধায় পরন্ত কোনো বস্তু যে পথ অতিক্রম করে তা তার সময়ের বর্গের সমানুপাতিক। এখানে আমার কনস্ট্যান্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আমি কনস্ট্যান্ট হিসাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বসিয়ে নিলাম এবং অ্যাকর্ডিং টু ক্যালকুলাস মেথড এর নিয়ম অনুসারে চলকের উপরে যা ঘাত থাকে বা সূচক থাকে বা যা পাওয়ার থাকে তা তার হর হয়। অর্থাৎ চলকের উপরে যে সূচক থাকে বা ঘাত থাকে বা পাওয়ার থাকে তা ওই চলকের হর হয়। এখানে 2 আছে, এই জন্য 1/2 হয়ে গেছে। এখানে 3 থাকলে 1/3 হইতো। এটা ক্যালকুলাসের মেথড অনুসারে আসে। যখন আমরা ক্যালকুলাসের গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা এটা দেখিয়ে নেব যে কীভাবে আসে। তাহলে আমরা গ্যালিলিও স্যারের সূত্র অনুসারে পাই যে এইচ ইজ ইকুয়াল হাফ জি ইন্টু টি স্কোয়ার।
অর্থাৎ পরন্ত বস্তু বিনা বাধায় পরন্ত বস্তু যে পথ অতিক্রম করে তা তার অভিকর্ষ ত্বরণ এবং সময়ের বর্গের গুণফলের অর্ধেক। গ্যালিলিও এই সূত্রটা এমনভাবে দিচ্ছেন যখন তার শুরুতে কোনো বেগ ছিল না, অর্থাৎ বিনা বাধায় মুক্ত অবস্থায় পরন্ত কোনো বস্তুর জন্য তিনি এই সংজ্ঞা দিয়েছেন। কিন্তু যদি তার শুরুতে কোনো বেগ থাকে, যেমন আমরা দেখছিলাম যে এখানে 1 সেকেন্ড পরে সে একটা বেগ প্রাপ্ত হয়েছিল, তাহলে তার জন্য কি হবে? তার জন্য সহজ সমাধান হলো এই যে প্রথম সেকেন্ড পরে সে যে বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগ সুষম বেগ ধরে নিয়ে, অর্থাৎ সেখানে যে সুষম বেগের অতিক্রান্ত পথের যে সমীকরণ অর্থাৎ এস সমান ভিটি, সেটা আমরা বসিয়ে দেব। অর্থাৎ এইচ সমান ইউটি। এস হয় সরল পথের জন্য, এইচ হয় লম্বালম্বী পথের জন্য। তো আমরা সেখানে সেই সমীকরণটা ব্যবহার করবো যে এস সমান ভিটি অর্থাৎ এইচ সমান ইউটি। এখানে তাহলে মোট সমীকরণটা যা দাঁড়ায় সেটা হলো, যদি মুক্ত অবস্থায় কোনো পরন্ত বস্তু থাকতো, মুক্ত অবস্থায় পরন্ত বস্তু যদি থাকতো তাহলে আসতো হাফ জিটি স্কোয়ার, কিন্তু তার সাথে যেহেতু শুরুতে একটা বেগ ছিল, অর্থাৎ 1 সেকেন্ড পরে একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে সেই বেগে সুষম বেগে চললে যে পথ অতিক্রম করতো তা তার সাথে যুক্ত হবে। তাহলে মোট সমীকরণটা যা দাঁড়ালো সেটা হলো অতিক্রান্ত দূরত্ব এইচ সমান হাফ জিটি স্কোয়ার প্লাস ইউটি। অর্থাৎ এতটুকু দ্বারা বোঝায় ত্বরণজনিত অতিক্রান্ত দূরত্ব, আর এতটুকু দ্বারা বোঝায় সমবেগে অতিক্রান্ত দূরত্ব, আর এই দুইটার যোগফলই হলো এখানে অতিক্রান্ত দূরত্বের মান। আমি মানগুলো সব বসিয়ে নিলাম, তাতে যা দাঁড়ায় ক্যালকুলেশন পাওয়া গেল যে 14.7 অর্থাৎ 14.7 মিটার এই দ্বিতীয়তম সেকেন্ড। এখানে খেয়াল রাখতে হবে দ্বিতীয়তম সেকেন্ড, এটা কিন্তু একটা সেকেন্ডের নাম্বার, দ্বিতীয়তম সেকেন্ড, বাট এটার মান 1। দ্বিতীয়তম সেকেন্ড, এটার মান কিন্তু 1। এই 1 সেকেন্ডে সে 14.7 মিটার অতিক্রম করে। নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য পাল হোয়েন ইট ইজ অন দ্য ট্রি? এই তালটা যখন গাছের সাথে লাগানো অবস্থায় ছিল তখন তার ভিতর কী পরিমাণ শক্তি জমা ছিল? অবশ্য তখন আমরা শক্তিটা টের পাই না, শক্তিটা টের পাই যখন মাটিতে সে আঘাত করে তখন, কিন্তু এখানে শক্তি একটা জমা আছে। এই প্রসঙ্গে বিজ্ঞানী গ্যালিলিও স্যার বলেন যে এনার্জি অফ পটেনশিয়াল অর্থাৎ তার ভিতরে সঞ্চিত যে শক্তি বা জমা যে শক্তি, এই তালটার ভিতরে জমে থাকা যে শক্তি বা সঞ্চিত যে শক্তি, সে শক্তিটা হলো তার দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ এনার্জি অফ পটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট টু ইটস হাইট। এনার্জি অফ পটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট টু ইটস হাইট। এখানে আমরা কনস্ট্যান্ট যদি আমরা এমজি বিবেচনা করে নিই, তার কারণ হলো এখানে এনার্জি অফ পটেনশিয়াল তা তার উচ্চতার উপর নির্ভরশীল। অর্থাৎ তার উচ্চতা যদি বাড়ে তাহলে তার ভিতরে সঞ্চিত শক্তি বাড়বে, উচ্চতা কমলে তার সঞ্চিত শক্তি কমবে। যেখানে এম এবং জি দুইটাই ধ্রুবক, ধ্রুবক শব্দের অর্থ অপরিবর্তিত, তাহলে আমার সমীকরণ যা দাঁড়ায় ইপি ইজ ইকুয়াল এম ইন্টু জি ইন্টু এইচ অর্থাৎ এমজিএইচ, অর্থাৎ এনার্জি অফ পটেনশিয়াল ইজ এমজিএইচ। এবার আমি মানগুলো সব বসিয়ে নিলাম। ইপি সমান
এখানে ম্যাচ দেওয়া ছিল 2 কেজি, 2 বসিয়ে নিলাম। 9.8 হচ্ছে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এবং আমার এইচের মানটা গ্যালিলিও স্যারের 2 নং সূত্রের উপরে বসিয়ে আমি তার এইচের মানটাকে বের করে নিলাম। ফলশ্রুতিতে ক্যালকুলেশন করে যা পাওয়া গেল 1536.64 জুল, অর্থাৎ এই পরিমাণ শক্তি এই তালটার ভিতরে সঞ্চিত আছে। নেক্সট কোশ্চেন হলো, হাউ হার্ড উইল দ্য পাম হিট দ্য গ্রাউন্ড? এই তালটা যখন মাটিতে পড়বে তখন কি পরিমাণ আঘাত করবে? এই ব্যাপারে গ্যালিলিও স্যার যে সূত্র দেন তা হলো এনার্জি অফ কিনেটিক, অর্থাৎ তার যে গতিশক্তি, ইজ ইকুয়াল অফ ইটস ভ্যালোসিটি স্কোয়ার। কিনেটিক এনার্জি ইজ ইকুয়াল অফ ইটস ভেলোসিটি এনার্জি, অর্থাৎ আমি আবারও বলছি, এনার্জি অফ কিনেটিক কনস্ট্যান্ট টু ইটস ভেলোসিটি স্কয়ার। কিনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট টু ইটস ভেলোসিটি স্কয়ার, অর্থাৎ ওই বস্তুটির গতিশক্তি হলো তার ভিতরে তার বেগের বর্গের সমানুপাতিক। এখানে বস্তুটির ভর ধ্রুবক, অর্থাৎ তার এম ধ্রুবক, অর্থাৎ বেগ যত বাড়বে তার গতিশক্তি তত বাড়বে। এর আগে আমি 2 নং প্রশ্নে আলোচনায় তুলছিলাম যে ক্যালকুলাসের মেথড অনুসারে চলকের উপরে যা ঘাত সূচক বা পাওয়ার থাকে তা তার হর হয়ে যায়, অর্থাৎ এখানে যেহেতু ভি চলক, ভি এর উপরে সূচক হচ্ছে 2, ওই 2 হইল তার হর হয়ে যাবে, অর্থাৎ সমীকরণে যা দাঁড়ায় কিনেটিক এনার্জি ইজ ইকুয়াল হাফ mv স্কোয়ার। এখানে আমি মানগুলো বসিয়ে নিচ্ছি, হাফ m টু ভি 39.2 স্কোয়ার। এই যে বেগটা আমি আবার গ্যালিলিও স্যারের 1 নং সূত্র প্রয়োগ করে সেই বেগটাকে বের করে নিয়েছি, অর্থাৎ ভীষণ সমান জিটি। সেখানে আমি যা মান পাইছি 39.2 মিটার পার সেকেন্ড, সেই মানটাকে আমি এখানে বসিয়ে নিয়েছি। ক্যালকুলেশন করে যা পাওয়া গেল যে এনার্জি অফ কিনেটিক ইজ 1536.64 জুল। নোটিস, লক্ষণীয় যে তার এনার্জি অফ পটেনশিয়াল এবং এনার্জি অফ কিনেটিক এই দুইটাই কিন্তু সমান, অর্থাৎ গাছের উপরে থাকা অবস্থায় তার ভিতরে শক্তি ছিল যা, অর্থাৎ 1536.64 জুল, আর যখন এই তালটা যখন মাটিতে পড়ে তখন তার মান হয়েছে ওই একই 1536.64 জুল। লক্ষ্য করো, এখানে শক্তির কোনো পরিবর্তন হয়নি, শুধু রূপান্তর ঘটছে, অর্থাৎ আগে যা ছিল বিভব শক্তি ওইটাই এখন হয়ে গেছে গতিশক্তি। এটা শক্তির নিত্যতা, অর্থাৎ শক্তির নিত্যতা থেকে আমরা জানতে পারি যে শক্তির কোনো কম বেশ ঘটে না, বরংশ রূপান্তর ঘটে, অর্থাৎ আগে ছিল বিভব শক্তি, এখন হয়ে গেছে গতিশক্তি। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পাঠে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।